আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচের ভাই আপুরা, তোমরা যারা অলরেডি আমাদের বায়োলজি সেকেন্ড পেপারের সাজেশন এর পার্ট 1 অলরেডি করে ফেলেছো, তাদেরকে পার্ট 2 তে স্বাগতম। আমরা পার্ট 2 তে চ্যাপ্টার 7 থেকে চ্যাপ্টার 12 পর্যন্ত আলোচনা করব। চ্যাপ্টার 7 হচ্ছে ওই ধরনের চ্যাপ্টার যেটা প্রত্যেক বছর আমরা প্রশ্ন পাই না, এবং তবুও যদি তুমি ডিটারমিন করো যে ভাই আমি ৭ অধ্যায় তবুও সিকিউর জন্য পড়ে রাখতে চাই এবং আমি রিস্ক ফ্রিলি পরীক্ষা দিতে চাই, তাহলে ৭ অধ্যায় থেকে কোন, কোন সিকিউ তোমাকে টাচ করতে হবে? ৮ অধ্যায়, ৯ অধ্যায়, ১০, ১১, ১২ আমরা সিকোয়েন্সিয়ালি প্রত্যেকটাতে যাব। ইন পার্টিকুলার আমরা গ, ঘ নিয়ে আলোচনা করব। ক আর খ নিয়ে আলোচনা করার খুব বেশি কিছু নেই। আমরা এগুলো প্রিভিয়াস সালের বোর্ড প্রশ্ন থেকে কমন পেতে পারি, অথবা ক্লাসে আমরা এইচএসসি আ একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে যেমনটা পড়াইছি ওইভাবে কমন পেতে পারি, বই দাগায় যেমনটা আমরা পড়ি। কিন্তু তুমি যদি শর্টকাট চাও তাহলে তোমাকে হেল্প করবে আমাদের কিউএনএ সাজেশন 2.0, এবং এইখানে আমরা ক খ গুলো পরপর সাজায় রাখছি, যেটা আমি আগের ভিডিওতেও হয়তো তোমাদেরকে বলছি। ক খ গুলো এখান থেকে পড়ে নিলাম, তারপর গ খ গুলো আমি ইনফ্যাক্ট এখন যে কথাগুলো তোমাদেরকে বলবো সেটা সবই কিন্তু এখানে কম্প্যাক্ট ভাবে দেয়া আছে, এবং ইনফ্যাক্ট আরো ডিটেইলসেই দেয়া আছে, আরো সুন্দর করে সাজায় দেয়া আছে। আমরা এখান থেকে ওই টপিকগুলো ধরে, ধরে একটার পর একটা বই খুঁজে পড়ে ফেলবো। বাট তবুও এই ক্লাসে এখন আমরা প্রত্যেকটার এই সাজেশন ভিডিওতে ইন পার্টিকুলার, যদিও এটা ক্লাস বলা উচিত হবে না, কেননা এখানে আমি কোনো কিছু তোমাদেরকে শিখাচ্ছি না। জাস্ট বলে দিচ্ছি যে কোন, কোন জায়গা থেকে প্রশ্ন হবে। তো এই সাজেশন ভিডিওতে আমরা এখন চলো জেনে নেওয়া শুরু করি যে 7 থেকে 12 চ্যাপ্টার পর্যন্ত কোন, কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন হয় এবং তাদের ফ্রিকোয়েন্সি কতটা। চ্যাপ্টার 7 এ চলে আসলাম আমি সবার আগে। চ্যাপ্টার 7 থেকে আমি দেখতেই পাচ্ছি যে খুব বেশি প্রশ্ন হয়নি। ইনফ্যাক্ট প্রশ্নের টপিকও অনেক ছড়ায় ছিটায়। বিভিন্ন টপিক থেকে প্রশ্ন হইছে। অর্থাৎ এটা একটু আনপ্রেডিক্টেবল যে কোন জায়গাটা থেকে হবে, কেননা বোনস এর সংখ্যা অনেক বেশি, এবং আ যদিও আকারে অনেক ছোট, বাট অনেক কিছু নিয়েই কিন্তু আলোচনা করা হইছে, এবং চ্যাপ্টারটা এমসিকিউ এর জন্য কিন্তু আমরা সবাই ভালো করেই পড়ি, কেননা আমরা জানি যে এইচএসসি হোক বা অ্যাডমিশন, এই চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। সেক্ষেত্রে আমরা দেখব যে অস্থির অন্তর্গঠন অর্থাৎ হ্যাভার্সিয়ান তন্ত্র, ফিগার সহ এটা প্র্যাকটিস করব। তারপরে আমরা দেখব যে অস্থি তরুণাস্থির পার্থক্য আসতে পারে, যদিও এই পার্থক্যটা আমরা খ নাম্বারেই আসতে নরমালি বেশি দেখি। এছাড়া অস্থি এবং পেশিতন্ত্র মিলে যেভাবে দেহ সঞ্চালন করে, এইটা প্রশ্ন হতে পারে। এটাও কিন্তু বইয়ে সুন্দর করে ফিগার দেয়া আছে। ফিগারটা একটু প্র্যাকটিস করতে হবে মানুষের হাতের, পায়ের। যদিও এটা একটু কঠিন হয়ে যায়, তবুও তুমি যদি সত্যিই এই চ্যাপ্টার ডিটারমিন করো যে অ্যান্সার করব, তাহলে কিন্তু এই ফিগারগুলো প্র্যাকটিস করতেই হবে। সেই সাথে আর যেই ২-১ টা জিনিস একটু ফ্রিকোয়েন্টলি আসছে আমরা দেখছি, সেগুলো হচ্ছে যে ঐচ্ছিক এবং অনৈচ্ছিক পেশির গঠন ও পার্থক্য। পার্থক্যগুলো এমসিকিউর জন্য কিন্তু আমরা এমনিতেই মনে রাখি। তুমি চাইলে বক্স করে যদি সুন্দর করে লিখার প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু এই প্রশ্নটা আমরা অ্যান্সার করতে পারবো। এরপরে চলে আসে আদর্শ কোষেরুকার গঠন। একটু কঠিন, স্পেশালি আদর্শ কোষেরুকার ছবিটা আঁকাই অনেক কঠিন হয়ে যায়। তোমরা যারা প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট করে ফেলেছো, তোমরা এটা জানো প্র্যাকটিক্যাল খাতায় কিন্তু কোষেরুকা ড্র করতে হইছে। তো হ্যাঁ, ফিগারটা কঠিন হয়ে যায়। হ্যাঁ, আমরা ফিগার দিলে ইজিলি মার্ক পাবো। বাট এট দ্য সেম টাইম ফিগার যদি খারাপ হয়, লেবেল করতে না পারি, তাহলে তো মার্ক আরো খুব একটা বাড়বে না, বরং কমেও যেতে পারে। আর তাই এই বিষয়গুলো কষাস হতে হবে যদি ৭ অধ্যায় তুমি ঠিকই অ্যান্সার করতে চাও। তো এই বিষয়গুলোই ৭ অধ্যায়ে তোমাকে পড়তে হয়। তো সাথে আরেকটা যেটা টপিক আমরা নরমালি দেখছি যে আসছে, এমন না যে খুব বেশি আসছে, বাট আসতে দেখছি। কেননা শর্ট সিলেবাসে এই অধ্যায়টা ছিল তো, আর শর্ট সিলেবাসে অধ্যায় কমায় দিছে। তাই এদেরকে প্রশ্ন করতে হইছে। স্যারদেরকে এখান থেকে প্রশ্ন করতে হইছে। কিন্তু তার আগে আমরা যদি এখানে খুঁজতে যাই ১৭ সালের প্রশ্ন, ১৮ সালের, ১৯ সালের প্রশ্ন, তাহলে কিন্তু আমরা পাবো না। পাবো না বললেই চলে। কেননা তখন যখন ফুল সিলেবাসে এক্সাম হতো, তখন এই চ্যাপ্টারটা তারা সিলেক্ট করতো না কোয়েশ্চেন করার জন্য, এবং তোমরা যারা এইচএসসি ২৬ ব্যাচ প্রায় ৫ বছর পর আবার ফুল সিলেবাসে এক্সাম দিতে যাচ্ছ, তোমাদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেম হবে। তোমাদের ক্ষেত্রে এই অধ্যায় থেকে আসার চান্স কমে যাবে। আচ্ছা, তারপরে ৮ অধ্যায় তাই চলে যাই। তুলনামূলক ইম্পোর্টেন্ট একটা অধ্যায়, কিন্তু ৮ অধ্যায় থেকে ইজিলি কমন পাওয়া যাবে, কেননা টপিক ওই কয়েকটাই। এবং এই অধ্যায়টা যেহেতু শর্ট সিলেবাসের বাহিরে ছিল, কিন্তু শর্ট সিলেবাসের পরীক্ষা নেওয়া যখন শুরু হয়, তার আগে এটা পিক ইম্পোর্টেন্ট কয়েকটা চ্যাপ্টারের মধ্যে একটা ছিল। আর তাই স্যারেরা এটা চুজ করে নিতেই পারে প্রায় সব বোর্ডে, না হলেও বেশিরভাগ বোর্ডে ২৬ সালে, যে আমরা এখান থেকে সিকিউ করব। তো এখান থেকে সিকিউ করলে কোন, কোন টপিক থেকে প্রশ্ন হতে পারে কয়েকটা বলে রাখি। সবথেকে বেশি ইম্পোর্টেন্ট যে কয়েকটা আমরা দেখতে পাচ্ছি, শ্রবণ কৌশল, কানের ছবি সহ এই ফিগারটা ড্র করতে হবে আমাদেরকে। কানের ছবিটা একটু বেশি, বেশি করে প্র্যাকটিস করি। একটু কঠিন আমি জানি। এরপরে হরমোনের কাজ, একটা বক্স খুব সুন্দর করে বইয়ে দেয়া আছে না? ওই বক্সের আকারেই তোমাকে অ্যান্সার করতে হবে এটা সিকিউতে। তাহলেই ভালো মার্ক পাবা। তারপরে অনিয়ন্ত্রিত মাত্রায় হরমোনের খারাপ দিক। হরমোনের
অনিয়ন্ত্রিত মাত্রায় খারাপ দিকের কয়েকটা ডিজিজ দেয়া আছে না বইয়ে, ওই ডিজিজগুলো উদ্দীপকে দেয়া থাকবে, তোমাকে লক্ষণ দেখে চুজ করতে হবে। তো লক্ষণগুলো ওই জন্য ভালোভাবে আমাদেরকে পড়তে হবে। তারপরে থাইরয়েড গ্রন্থির অনুপস্থিতিতে সৃষ্ট সমস্যা। থাইরয়েড গ্রন্থির আ অনুপস্থিতিতে না বলেও থাইরয়েড হরমোনের ঘাটতিতে বা কম হওয়াতে যেই ধরনের অসুবিধাগুলো হয়। এরপরে যেই কয়েকটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে চোখের গঠন। কানের গঠন তো অলরেডি বললাম। কানের গঠনটা শ্রবণ কৌশল ব্যাখ্যা করতেও লাগবে। শ্রবণ কৌশলে আমরা কানের গঠন শিখব। কানের গঠন যদি স্পেসিফিক্যালি চাই সেটা শিখব। চোখের গঠন শিখব। চোখের গঠনটাও আমি জানি যে লেবেল করতে গিয়ে অনেকে ভুল করে ফেলো বা মনে থাকে না। বারবার প্র্যাকটিস করা ছাড়া এর কোনো হ্যাক নেই। তাহলে এই অধ্যায়ে চোখের গঠন, কানের গঠন, শ্রবণ কৌশল, দর্শন কৌশল এটা এখানে আছে। তারপরে হচ্ছে আমাদের ভারসাম্য রক্ষার কৌশল কানের, সেই সাথে হরমোনের কাজ এবং হরমোন যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে ডিজিজগুলো, এবং আর লাস্ট একটা যেটা আমি পেলাম যে পিটুইটারি গ্রন্থি ইন পার্টিকুলার এটা একটু বেশি আসছে। তো এটা একটু বেশি করে পড়বো পিটুইটারি গ্রন্থির কাজগুলো। তো এই ছিল ৮ অধ্যায় থেকে। ৯ অধ্যায়ে আমরা যখন ফুল সিলেবাস এক্সাম হতো তখন খুব বেশি প্রশ্ন পাইতাম না। দ্যাট মিনস যে তোমরাও ফুল সিলেবাস যেহেতু এক্সাম দিচ্ছ খুব বেশি আসার সম্ভাবনা নেই। তবুও যদি পড়ে রাখতে চাও কোন কোন টপিক পড়া লাগবে, আমাদেরকে শুক্রাণুর গঠন, নিষেকের গুরুত্ব, মানব ভ্রূণের আ ভ্রূণ স্তরের পরিণতিসমূহ, গর্ভকালীন সময়ে করণীয়সমূহ, মানব ভ্রূণের পরিস্ফুটন এটা তো অলরেডি বললাম, দ্বিতীয়বার লেখা হইছে আরকি। তো এই কয়েকটা জিনিসই বারবার পড়া লাগতেছে। কি, কি? আরেকবার যদি রিক্যাপ দিয়ে দেই, শুক্রাণুর গঠন, নিষেকের গুরুত্ব, মানব ভ্রূণের পরিস্ফুটনের পরিণতি, এই কয়েকটা। এই কয়েকটাই বারবার আসতেছে। যদিও প্রশ্ন আসছেই কম, মাত্র হাতে গোনা ১ বার ২ বার আসছে। বাট এইগুলোই ছিল সেখানকার প্রশ্ন। সো ৯ অধ্যায়ও সেম, খুব বেশি ইম্পোর্টেন্স নাই। ১০ অধ্যায়ে চলে যাই। ১০ অধ্যায়ের ক্ষেত্রে মাঝখানে কয়েক বছর প্রশ্ন হয়নি। স্টিল তার আগে কিন্তু একটু ইম্পোর্টেন্ট একটা অধ্যায় ছিল ১০ অধ্যায়, মানবদেহের প্রতিরক্ষা। তো মানবদেহের প্রতিরক্ষা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ২ ধরনের প্রশ্ন একটু বেশি হয়। কি, কি? প্রতিরক্ষায় ত্বক বা লোমের ভূমিকা। বই খুব সুন্দর করে একটা পেজ জুড়ে এটা পড়াইছে, তাই না? ওই পেজটারই তুমি সামারি লিখবা এবং ত্বকের যে ফিগারটা বইয়ে দেয়া আছে সেই ফিগারটা ড্র করে আসবা। এবং সেই সাথে যেটা আরেকটা খুব বেশি প্রশ্ন আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টিবডির গঠন, কার্যকৌশল এবং এটার ভূমিকা। অ্যান্টিবডি কিভাবে তৈরি হয়েছে, অ্যান্টিবডির প্রকারভেদ, এই জিনিসগুলো কিন্তু আমরা এমনিতেও এমসিকিউর জন্য মনে রাখি। ওইটাই সুন্দর করে সাজায় গোছায় পয়েন্ট করে লিখতে হবে সিকিউতে। তো এই ছিল মোটামুটি এই অধ্যায়ে মোস্ট ইম্পোর্টেন্ট ২-৩ টা টপিক। এ ব্যতীত যেগুলো আসছে ওগুলো ২-১ বার করে এসছে। তোমরা এটা এখান থেকে একবার দেখে নিলেই বুঝে যাবা। খুব বেশি ইম্পোর্টেন্স দেওয়ার প্রয়োজন নেই। তুমি যদি চাও যে ভাই আমি আ চাচ্ছি এমন অধ্যায় সিলেক্ট করতে যেটা থেকে প্রশ্ন হবে, আপনি সিওরিটি দিতে পারবেন যে এই অধ্যায় থেকে প্রশ্ন হবেই। এমন অধ্যায় আমাকে চুজ করে দেন। এটা আমি একটু পরে দিচ্ছি। ১০ অধ্যায়ের পর ১১ আর ১২ আলোচনা করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে ঠিক কোন অধ্যায়গুলো তোমাদের জন্য চুজ করা বেশি যুক্তিসঙ্গত হয়, যেগুলো থেকে প্রশ্ন হবেই। কেননা দেখা গেল এমন অধ্যায় তুমি টার্গেট করে গেলা যেখান থেকে প্রশ্নই হয় না। তাহলে কি করবা তুমি? তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তো ১১ অধ্যায়ে চলে যাই। ১১ অধ্যায় আমাদের অলমোস্ট সবারই প্রিয় একটা অধ্যায়। স্পেশালি চেকার বোর্ড আর্ট করতে আমাদের সবারই ভালো লাগে। আমি যদি এক বাক্যে বলতে চাই এই অধ্যায়ে কি, কি প্রিপারেশন নিবো? এই অধ্যায়ে ২য় সূত্রের ব্যতিক্রম বেশি গুরুত্বপূর্ণ। ১ম সূত্র আসতে পারে বাট রেয়ারলি আসছে। ২য় সূত্রের ব্যতিক্রমগুলো চেকার বোর্ডের সাহায্যে প্র্যাকটিস করব। ১ম সূত্রেরগুলো প্র্যাকটিস করব। তারপরে চলে যাব আ মা নেগেটিভ ব্লাড গ্রুপ এবং সন্তান পজিটিভ ব্লাড গ্রুপ হলে কোন, কোন ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে এই প্রশ্নটা বইয়ে খুব সুন্দর করে দেয়া আছে। সেটা বইয়ের মতো করেই সাজায় গোছায় লিখব এবং সেই সাথে থ্যালাসেমিয়া, রক্ত আ স্বল্পতা বা আমাদের দেখা যাচ্ছে যে কালার ব্লাইন্ডনেস এই ধরনের যে ডিজিজগুলো হয়, এই ডিজিজগুলো কিভাবে ট্রান্সমিট হয় বাবা থেকে সন্তানে বা মা থেকে সন্তানে, এরকম একটা উদ্দীপকের সিনারি দিয়ে দিবে। ওই সিনারি থেকে তোমাকে হয়তো পার্সেন্টেজ বের করে বলতে হবে যে এত পার্সেন্ট কন্যা বা এত পার্সেন্ট পুত্র আক্রান্ত হওয়ার সুযোগ আছে। এটা কিন্তু এমসিকিউ তো তোমরা যারা এমসিকিউ সলভ করে ফেলছো তোমরা কিন্তু অলরেডি হয়তো এটা এমসিকিউ তো দেখেছো। যাই হোক, তো ওই জিনিসগুলোই আমরা এখানে পাবো। যেমনটা বললাম যে ২য় সূত্রের ব্যতিক্রম, ১ম সূত্রের ব্যতিক্রম, দেন হচ্ছে বর্ণান্ধতার ক্রস ও তার ফলাফল মাত্র যেটা বললাম, এবং সন্তান ধারণের ক্ষেত্রে RH ফ্যাক্টরের প্রভাব। এই কয়েকটা পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। তো ১১ অধ্যায় ডেফিনিটলি তোমাকে ১০ এ ১০ তুলতে হেল্প করবে। কেননা চেকার বোর্ডে মার্ক কাটার সুযোগ থাকে না যদি ঠিকঠাক হয়। তো এই ছিল ১১ অধ্যায়। ১২ অধ্যায় থেকে প্রশ্ন হইতো, আগেও হতো না, এখনো হওয়ার চান্স নেই বা খুবই ক্ষীণ। তবুও যদি পড়ে নিতে চাও তাহলে কয়েকটা প্রশ্ন পড়বা ১২ অধ্যায়ে। পাখির পরিযানের কারণ ও প্রক্রিয়া,
মৌমাছির সামাজিক আচরণ, মৌমাছির কর্ম পরার্থপরতা, প্রতিবর্ত ক্রিয়া, এই কয়েকটা একবার করে পড়ে নিও। এটা এমন না যে তোমাকে 10 এ 10 তোলার জন্য একটা সাপোর্টিভ অধ্যায়। কেননা এখান থেকে তুমি যত ভালোই লিখো না কেন, মৌমাছির সামাজিক আচরণে 4 এ 4 তোলা কঠিন হবে। খুবই স্বাভাবিক। তাহলে এই ধরনের অধ্যায় আমরা চুজ করব না। তাছাড়া এমনও চান্স আছে যে এই অধ্যায় থেকে প্রশ্নই হবে না। তো এখন এত কিছু বলার পর, এই বইটা থেকে আমরা এত কিছু হেল্প নেওয়ার পর আমাদের নিজেদের তো টার্গেট করা লাগবে যে আমি কোন, কোন অধ্যায়ে ইন পার্টিকুলার বেশি ফোকাস করব। তো আমি সেকেন্ড পেপারের জন্য তোমাদেরকে সাজেস্ট করব চ্যাপ্টার 1, 2 যাদের ইজি মনে হয় তাদের, 3, 4, 5, 6, 11 এই কয়েকটা চ্যাপ্টারে একটু বেশি ইম্পর্টেন্স দেব। এর মধ্যে আমাদের এক অধ্যায়ে যেগুলো এমসিকিউর টপিক সেগুলোই সিকিউর টপিক। এমসিকিউর জন্য কিন্তু বৈশিষ্ট্যগুলো তুমি পড়োই। 2 অধ্যায়ে একটু বেশি পড়া, কিন্তু গোছায় পড়লে, ইনফ্যাক্ট এই বই থেকে হেল্প নিলে এত বেশি আর পড়াটা মনে হবে না। যদি ইজি মনে হয় তাহলে ডেফিনেটলি এখান থেকে অ্যান্সার করবা। তুমি দেখো এখানে আমি অলরেডি কিন্তু 7টা অধ্যায় দিয়ে ফেলছি। 7টাও তো আর তোমাকে সিকিউ অ্যান্সার করতে হবে না। এই 7টার মধ্যে তুমি পরীক্ষার হলে বসে যে 5টা তোমার মনে হবে, এই 7টা অধ্যায় থেকে যে 7টা প্রশ্ন আসছে, বা যদি 1টা বা 2টা বাদও যায় তবুও 5টা মোটামুটি তুমি ইজি এখান থেকে কমন পাবা। ওই 5টা তুমি সুন্দর করে অ্যান্সার করে চলে আসবা। তার মধ্যে ইন পার্টিকুলার আমরা কিন্তু ওই গ আর ঘ নিয়ে আলোচনা করলাম। ক, খ বই থেকে পড়ে নিতে হবে। ক, খতে আমরা ইন পার্টিকুলার একটু বেশি নেগলিজেন্সি শো করি, কিন্তু আসলে ক, খ যদি আমরা ভালো করে না পড়ি তাহলে বোর্ডে ভালো করাটা কঠিন হয়ে যায়। কেননা ক, খ অ্যাকুরেট না হলে তো তুমি মার্ক পাবা না। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এমসিকিউ হ্যাঁ ডেফিনেটলি ভালো করব, ভালো পড়বো। বই ভালোভাবে রিডিং দিলেই মোটামুটি এমসিকিউ আমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রিভিয়াস সালে বোর্ড প্রশ্ন সলভ করব, এবং একই সাথে আমাদের এমসিকিউ সলভিং এর কোর্স আছে, ওটা আমরা করে নিতে পারি এমসিকিউ এর জন্য। সিকিউ এ ইন পার্টিকুলার আমরা একটা আইডিয়া নিয়ে নিলাম। এখন এত কিছুর পর তোমার কাজ হচ্ছে শুধুমাত্র পড়তে বসা। এর ভিডিওর যতগুলো কথা বললাম কোনোটাই তোমার কাজে আসবে না যদি না তুমি দিন শেষে রাতে গিয়ে নিজে পড়তে বসো। তো আবার তোমাদের পড়া বাড়ানোর এবং তোমাদের পড়ার প্রতি মনোযোগ দেওয়ার অ্যাডভাইস দিয়ে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আশা করি এই পার্ট 1 পার্ট 2 মিলায় এই 2 পার্টের সাজেশন ভিডিও তোমাদের কাজে লাগবে। তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের সকলকে বেস্ট অফ লাক।